আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাস 7 এর একাডেমিক জার্নি এবং কিছু ভবিষ্যৎ ভাবনা নিয়ে আজকের এই ছোট একটা ডিসকাশনে। আর সাথে আছি আমি তোমাদের মিম আপু এবং আমি নাইমুর শরীফ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়াশোনা অনেক ভালো চলছে। সামনে একটা পরীক্ষা আসতে যাচ্ছে, বার্ষিক পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা সেই গুরুত্বকে সামনে রেখে তোমাদের জন্য আজকের আয়োজন। আশা করি তোমাদের এটা অনেক উপকারে আসবে। আজকে আমরা আসলে একটু তোমাদের কাছ থেকে সময় নিয়ে কিছু সময় বসেছি যে তোমাদের সামনের স্টেজটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি তোমাদের আসলে এই যে থ্রু আউট দ্য জার্নি বা সামনে ফাইনাল পরীক্ষা আসছে সেখানে প্রিপারেশনটা কিভাবে তোমরা গুছিয়ে নিতে পারো বা এক্ষেত্রে আসলে উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের কি কি সহায়তা অবশ্যই থাকছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবভিয়াসলি অনেকগুলো ক্লাস করেছো, এর মধ্যে মোটামুটি প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে তোমাদের। প্রিপারেশনটা অনেকটা শেষের দিকে আছে, রিভিশন পর্যায়ে আছে। যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা তোমাদের আসছে খুবই সন্নিকটে, এক্ষেত্রে আসলে তোমরা কিন্তু অবশ্যই জানো যে তোমাদের স্টুডেন্ট পোর্টালে কিন্তু পাস্ট ক্লাসেস থেকে শুরু করে সব কিছু তোমাদের অলরেডি আপলোডেড আছে। তো যখনই তোমাদের যে কোনো ধরনের কনফিউশন হবে তখন আমাদের রিভিশনের সময় তো অবশ্যই আমরা এগুলা পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি ওভারঅল যদি শুধুমাত্র কন্টেন্টের প্রিপারেশন ছাড়াও আমরা ফাইনাল পরীক্ষায় আসলে কি কি প্রিপারেশন নিব বা কি কি বিষয় একটু মাথায় লক্ষ্য রাখতে হবে সেটা নিয়েও আজকে আসলে ডিসকাশন হবে। তো শরীফ ভাইয়া যদি তো আমার আসলে যেটা বলার থাকবে যে আমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা সেটা গুরুত্ব কিন্তু অনেক। হয়তো মনে হবে ক্লাস 7-এ পড়ি, এটার বার্ষিক পরীক্ষা তেমন গুরুত্বপূর্ণ না। কিন্তু এটা ভাবলে হবে না, কারণ আমরা এই ক্লাস 7-এ পড়ছি, কিছুদিন পরে যখন বার্ষিক পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ যাব, আমাদের এই বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমার হয়তো সেকশন হবে, আমার রোল নম্বর সেট হবে। আর আমরা যারা বার্ষিক পরীক্ষায় ভালো করি, যাদের রোল নম্বর 1 হয় বা 2 হয় 3 হয়, তাদেরকে কিন্তু ক্লাস টিচার থেকে শুরু করে ক্লাসের সবাই তাকে ভালোবাসে। তাহলে আমাকে ক্লাসের প্রথম সারির স্টুডেন্ট হতে গেলে আমাকে বার্ষিক পরীক্ষাটা খুব গুরুত্ব সহকারে নিতে হবে। বাংলা, ইংরেজি বা অন্য যে কোনো সাবজেক্টেই বিন্দুমাত্র গ্যাপ রাখা যাবে না, বারবার রিভিশন করতে হবে। আর রিভিশন করতে গিয়ে কোনো কন্টেন্ট, যে কোনো টপিক যদি আমি না বুঝি, সাথে সাথে আমাদের স্টুডেন্ট পোর্টালে পাস ক্লাসে কিন্তু টপিক আকারে ক্লাসগুলো সাজানো আছে, আমরা অবশ্যই সেটার সাহায্য নিব। পাশাপাশি যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, আমাদের কিউএনএ সার্ভিস আছে, চমৎকার একটা সার্ভিস। যে কোনো প্রশ্ন আমরা কিউএনএর মাধ্যমে সলভ করে নিব। কিন্তু ডাউট রাখা যাবে না, যেন আমাদের বার্ষিক পরীক্ষাটা কোনোভাবেই খারাপ যেন না হয়। অবশ্যই। আর এখানে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু ক্লাস 5 থেকে 6-এ উঠেছি, তারপর 6 থেকে 7-এ উঠেছি, এগুলো কিন্তু আমাদের একটা ট্রানজিশন স্টেজ বা একটা পরিবর্তনের সময়। তো এখন যেহেতু আমরা 7 থেকে আবার নেক্সট ক্লাসে যাব, এটাও আমাদের বলা যায় একটা বড় পরিবর্তনের সময়। কারণ দেখা যাচ্ছে এখন থেকে বেসিক খুব ভালো না করলে বা রেজাল্ট যদি আমরা একটু সামনের দিকে না রাখতে চাই, তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে গিয়ে কিছু কিছু সমস্যা ফেস হতে পারে। পাশাপাশি রেজাল্ট যদি খুব টপ থাকে তাহলে তো দেখা যায় আমাদের পরবর্তী যে পরীক্ষা বা পরবর্তী ক্লাসগুলো সেখানে অগ্রাধিকার পাওয়া যায়। এবং আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে আমরা যদি এক্সিলেন্সকে যদি টার্গেট করি বা পারফেকশনকে টার্গেট করি, তাহলেই তুমি কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারবে। কিন্তু আগে যদি তুমি এটা টার্গেট করো যে শুধুমাত্র কোনোভাবে ভালো জায়গায় যাওয়া যাবে, তাহলে দেখা যায় সেখানে কিন্তু আমরা একটু লক্ষ্য থেকে একটু দূরে সরে যেতে পারি। তো অবশ্যই এই ট্রানজিশন স্টেজ বা পরিবর্তনের সময়টা আমাদের বলা যায় একাডেমিক লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ফাইনাল পরীক্ষা তো খুব ভালোভাবে দিব। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যখনই যে ধরনের সমস্যা হয়, শরীফ ভাইয়া অলরেডি কিউএনএ সার্ভিস সম্পর্কে বলেছে, যেখানে 24/7 আমরা যে কোনো ধরনের ডাউট অবশ্যই দিতে পারি এবং তার পাশাপাশি সেটা আমরা টেক্সট আকারে দিতে পারি বা ভয়েস যদি বলি মেইল আকারে দিতে পারি। পাশাপাশি যে কোনো ছবি তুলেও আমরা যে কোনো সময় দিতে পারবো। দেখা যায় যে কোনো ধরনের ডাউট আমরা সেখান থেকে সলভ করে দিতে পারবো। এই ধরনের সার্ভিস তো থাকছেই। পাশাপাশি কনসিস্টেন্সি বা প্রতিদিনের যেই পড়াটা যদি আমরা এগিয়ে না রাখি বা রিভিশনটা যদি এগিয়ে না রাখি, তাহলে দেখা যাচ্ছে পরবর্তী স্টেজে কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে দেখা যায় প্রিপারেশনের ঘাটতি হতে পারে বা ফাইনাল পরীক্ষায় সমস্যা হতে পারে। তো এখন আমরা যেটা আপু বলি যে আসলে ফাউন্ডেশন যত ভালো থাকবে, তার উপরে যত বড় বিল্ডিং আমি সাজাই না কেন, কোনো সমস্যা হয় না। আমরা ক্লাস 7-এ পড়ি, হয়তো ছোট, কিন্তু সবাই কিন্তু একটা স্বপ্ন দেখে বড় একটা জায়গায় যাওয়ার। তাহলে বড় জায়গায় পৌঁছাতে গেলে আমাদের এই ফাউন্ডেশনটা খুব ভালো হতে হবে। ক্লাস 7-এ আমরা বাংলা ইংরেজি যে টপিকগুলো পড়েছি, ক্লাস 8-এ গিয়েও আমাকে তাই পড়তে হবে, 9-এ গিয়েও তাই পড়তে হবে, কিন্তু একটু বেশি পড়তে হবে। অর্থাৎ এখন যত ভালো ফাউন্ডেশন হবে, পরবর্তী ক্লাসে আমার তত মানে অল্পতেই আমি সেটা
খুব সহজে আয়ত্ত করতে পারবো, পরীক্ষায় ভালো করতে পারবো এবং স্বপ্নের জায়গায় যাওয়াটা আমার জন্য সহজ হবে। অনেক কিছু তো ডিসকাশন হলো, এবার আরেকটু যেহেতু ফাইনাল পরীক্ষা একদম সামনে চলে আসছে, আমরা কন্টেন্টের প্রিপারেশন কিভাবে নিব সেটা নিয়েও কিছুটা আলোচনা হলো। ডাউট সলভ করতে পারবো, আমাদের পাস ক্লাসেস সব আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো, চাইলে বারবার দেখে নিতে পারবো। এবার যদি আরেকটু বলি যে ফাইনালে আসলে কিভাবে একটু বেশি মার্কটা তোলা যায়, সেক্ষেত্রে আসলে কি করা যায়? তো আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে বাসায় লিখতে হবে। একজন আছে সে শুধু পড়ে বা শুধু রিভিশন করে সে কিন্তু পরীক্ষায় কখনো ভালো করতে পারবে না, কারণ রিটেনে সবচেয়ে বেশি একটা নাম্বার আছে। সুতরাং আমাকে রেগুলার ভিত্তিতে আমি যতটুকু রিভাইজ করব আমাকে লেখার চর্চা করতে হবে। বাংলার ক্ষেত্রে আমি বলবো বাংলা প্রথম পত্র অবশ্যই সময় ধরে বাসায় সৃজনশীল লেখার প্র্যাকটিস করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমার নির্মিতির অনেক অংশ আছে, আবেদনপত্র, রচনা, এই টপিকগুলো আমি রেগুলার লিখতে থাকবো। যত আমি বাসায় লিখবো আমার লেখা সুন্দর হবে, টাইম ম্যানেজমেন্ট শিখে যাব, তাহলে পরীক্ষার হলে আমি খুব ভালো একটা উত্তর করতে পারবো, নাম্বারও বেশি পাবো। ভাইয়ের কথায় কিন্তু অনেক কিছু উঠে আসলো যে আমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে হয়, এখানে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল পরীক্ষায় দেখা যায় অনেকে একটা কমন মিস্টেক স্টুডেন্টদের মাঝখানে হয় যে শুরুর সৃজনশীলটা খুব বড় করে লিখতে গিয়ে শেষের সৃজনশীলটাতে আসলে ভালো করে কভার করা যায় না। এটা অনেক বেশি হয় এবং আমরা দেখতে পাই সে প্রথমটা এত বেশি সময় দেয় যে সম্পূর্ণ সৃজনশীল সবগুলো সৃজনশীল তো লিখতে পারেই না এবং শেষের টেনশনে আরও খারাপ লিখে, কিছু মাথায় খুঁজে পায় না কি লিখবে। তার জন্য আমাদের শুরু থেকে খুবই সচেতন থাকতে হবে, টাইম ধরে ধরে টাইম ম্যানেজমেন্ট করে করে প্রত্যেকটা ভাগে ভাগ করে শুরু থেকে আমাকে সেভাবে লিখতে হবে। এবং পাশাপাশি প্রেজেন্টেশনটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এমনভাবে লিখতে হবে যাতে দেখা যায় যে আমাদের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা যাতে মনে হয়, যাতে টিচারের পড়তে কোনো অসুবিধা না হয় যে আমরা কি কন্টেন্ট লিখেছি। পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিং, ভাইয়ের কথায় বাংলা অনেক কিছু উঠে আসলো, সো ইংলিশেও কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল পরীক্ষার আগে যদি রেগুলার আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, প্যারাগ্রাফ, ইমেইল, লেটার এগুলো লিখে লিখে যদি প্র্যাকটিস না করি, তাহলে দেখা যাবে একদম এক্সাম হলে গিয়ে হয়তো আমাদের মাথাটা অনেক ক্ষেত্রে হয়ে যায় ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। অনেক আগে তুমি অনেক পড়েছো, কিন্তু রিসেন্ট টাইমে যদি ফ্রি হ্যান্ড রাইটিং, কারণ রাইটিং একটা যেটা প্র্যাকটিসের ব্যাপার, সো রিসেন্টলি বা সম্প্রতি সময় যদি তুমি প্র্যাকটিসটা না করো, তখন দেখা যায় এক্সাম হলে কিন্তু বেস্ট আউটপুটটা দেওয়া যায় না। সো আরও কিছু তো বললাম, এবার টাইম ম্যানেজমেন্ট সহ আর যদি মার্কিং ক্রাইটেরিয়া আর কিভাবে একটু বাড়ানো যায় সেক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের আসলে কোনো টপিক বাদ দেওয়ার সুযোগ থাকে না। অনেকে যেটা করি যে কিছু কিছু বেছে বেছে পড়ি, তো পরীক্ষার হলে যদি বাই চান্স কমন না পড়ে তাহলে আমি আর লিখতে পারি না। তাহলে আমার পরামর্শ থাকবে আমরা সারা বছর ক্লাস করেছি, লেকচারগুলো করেছি, কোনো টপিক বাদ দিব না। অবশ্যই সবগুলো টপিকের যেখানে প্রবলেম মনে হবে, ডাউট মনে হবে, আমরা ক্লাসটা আরেকবার দেখব এবং বাসায় কন্টিনিউয়াসলি লিখব, প্রেজেন্টেশন ভালো রাখবো এবং ফুল অ্যান্সার করে আসবো। বিন্দুমাত্র ভয় পাওয়া যাবে না, কোনো অ্যান্সার ছেড়ে আসা যাবে না, তাহলেই অনেক ভালো একটা নাম্বার চলে আসবে। পাশাপাশি আমি মনে করি যে এক্সাম হলে আসলে আত্মবিশ্বাস থাকাটাও এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দরকার। জি, কারণ এক্সাম হলে দেখা যাচ্ছে যে হয়তো আমি পড়েছি, কিন্তু আমার নিজের প্রতি বিশ্বাসটা না থাকলে আমি সেইটাই আমি হয়তো ডেলিভার করতে পারছি না এক্সাম স্ক্রিপ্টে। এবং মার্কিং কিন্তু আসলে এক্সাম স্ক্রিপ্টে আমরা কতটুকু ডেলিভার করি সেটার উপর অনেকটু ডিপেন্ড করে। তো এই আত্মবিশ্বাস আসলে কিভাবে স্টুডেন্টরা? এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাকে শুরু থেকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা উদ্বাসে নিয়মিত পরীক্ষা দিচ্ছি, কোর্সে চলাকালীন সময়ে মান্থলি পরীক্ষা দিয়েছি, তারপর পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এইগুলা তো আমরা দিব। তাহলে এই জিনিসগুলো আমাদের কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে। আমরা উদ্বাসে যেভাবে পরীক্ষা দেই সাহসের সাথে, মনে রাখতে হবে স্কুলের পরীক্ষাটাও সেম তেমনই একটা পরীক্ষা এবং আমরা সেই পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিব। নিজেকে বোঝাতে হবে যে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, আমাকে পড়তে হবে এবং আমি সব ভালোভাবে পড়লে পরীক্ষা আমার এমনিই ভালো হবে। তাহলে আমি আর আলাদাভাবে ভয় কেন পাবো? হ্যাঁ, আসলে প্রিপারেশন নিলে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে আসলে পরীক্ষা খারাপ হওয়ারও কোনো সুযোগ নেই। কারণ দেখা যাচ্ছে তোমার এখনো যদি মনে হয় যে কোনো বিষয় আমার নিজের কাছে পার্সোনালি কোনো গ্যাপ রয়ে গিয়েছে বা বিষয়টা আরেকটু ডাউট সলভ করা উচিত, এখনই চাইলে পাস্ট ক্লাসেসে গিয়ে দেখে নিতে পারো। যে কোনো সাবজেক্টের যে কোনো একটা টপিকে তোমার সমস্যা আছে, পাস্ট ক্লাসেসে গিয়ে দেখে নিতে পারো। কারণ অবশ্যই প্র্যাকটিস এবং বারবার রিভিশন দেওয়া, শেষ মুহূর্তে আসলে রিভিশনটা দেওয়া, প্র্যাকটিস করা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলে আসলে এক্সামে দেখা যায় যে ভালো মার্কস অবশ্যই আসবে। এটা একটা খুবই দরকারি জিনিস যে আমাদের ভয় লাগে যে আমি বারবার ভুলে কেন যাই, কেন আমি একটা জিনিস পড়লে সেটা মনে রাখতে পারি না। আসলে আমরা যদি 100 স্টুডেন্টকে দাঁড় করিয়ে বলি কেউ কি কোনো পড়া একবার পড়ে সেটা মনে রাখতে পারে, উত্তর হলো না। তাহলে কে ভালো পরীক্ষা ভালো লিখে? যে বেশিবার চর্চা করেছে, যে বেশিবার রিভিশন করেছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমাকে ভালো করতে গেলে আমাকে বারবার রিভিশন করতে হবে এবং যেটা বললাম হাতের লেখা ক্লিন রাখতে হবে, হাতের লেখা সুন্দর করতে, স্পিড বাড়াতে বাসায় কিন্তু লিখতে হবে।
তাহলে টেনশন না করে আমরা যদি এই কাজগুলো করি আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে এবং আমরা ক্লাস 8-এ গিয়ে ভালো একটা সেকশন পাবো, ভালো একটা রোল নম্বর পাবো এবং পরবর্তী ধাপ যেটা বললাম ফাউন্ডেশন খুব ভালো হবে। 7-এর টপিকগুলো খুব ভালোভাবে যদি আমি পড়ি, ক্লাস 8, 9, 10 এরপর কলেজ বা যে কোনো জায়গায় গিয়ে আমি খুবই ভালো একটা চমৎকার একটা রেজাল্ট করতে পারবো। আপু, আপনার কাছে একটা প্রশ্ন, যদি এখনও কারোর একটু গ্যাপ থেকে থাকে তাহলে সে সেই গ্যাপটা কিভাবে সমাধান করবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এখন কিন্তু আমাদের অক্টোবর মাস এবং সামনে বা নভেম্বর মাসে ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা হতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা সময় কিন্তু অবশ্যই পাচ্ছি। সো কিছু ছোটোখাটো যদি টপিকে আমাদের গ্যাপ থেকে থাকে বা দুর্বলতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটাকে কাটিয়ে নেওয়ার একটা কিন্তু ভালো বা পর্যাপ্ত পরিমাণে আমি বলতে পারি সময় আছে। তো এক্ষেত্রে ইচ্ছা শক্তিটা গুরুত্বপূর্ণ। যদি কারো এখন পর্যন্ত কিছুতে মনে হয় যে আমি ছোট কিছুতে পিছিয়ে গিয়েছি, সেখানে যদি হতাশ হয়ে আমরা ছেড়ে দেই তাহলেই আসলে সমস্যাটা। কারণ হ্যাঁ, দেখা যায় নিজের প্রতি কনফিডেন্স রেখে বা নিজেকে একটু পুশ করে যে আমরা এইটুকু সময়ের মধ্যে টপিকটা কভার করে ফেলবো বা দুর্বলতাকে কাটিয়ে উঠবো, ডাউটটাকে সলভ করে ফেলবো, তাহলে ইনশাল্লাহ কিন্তু এখন যথেষ্ট পর্যাপ্ত সময় আছে যে আমরা এটাকে আসলে দেখা যায় যে পরবর্তীতে প্রিপারেশনটাকে ভালো করতে পারি। তাহলে আশা করি যে আমাদের আজকের আলোচনা তাদের জন্য অনেক উপকার হয়েছে এবং তারা যদি এটাকে কাজে লাগায় আশা করে নিব যে তাদের বার্ষিক পরীক্ষাটা অনেক ভালো হবে। ধন্যবাদ। তো খুবই একটা ইনফরমেটিভ একটা ডিসকাশন ছিল। তো এখান থেকে আশা করি তোমরা কিছুটা উপকার পেয়েছো। পাশাপাশি এটাও বলতে চাই যে ছোটোখাটো ভুল, যেহেতু সামনে আমাদের পরীক্ষা আছে, ছোটোখাটো ভুল একটু আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। মানে একদম এক্সাম স্ক্রিপ্ট বা এক্সামে যখন আমরা বসবো তখন কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকতে হবে। ছোটোখাটো যে কোনো ভুল, যেমন বানানের ভুল হতে পারে, ইংলিশে যে কোনো স্পেলিং মিস্টেক হতে পারে বা গ্রামাটিক্যাল মিস্টেক, এটা এড়িয়ে চলার চেষ্টা করব। মনোযোগটা ভালো করে ধরে রাখলে কিন্তু এই ধরনের ছোটোখাটো ভুল এড়িয়ে চলা পসিবল। সো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ডিসকাশন। এবং আরেকটা কথা একদম শেষে আসলে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে নিজেদের সৃষ্টিকর্তার প্রতি কিন্তু অবশ্যই কৃতজ্ঞ থেকে আমরা মনকে যাতে পরিশুদ্ধ রাখতে পারি, সেক্ষেত্রে আমরা সৃষ্টিকর্তার প্রতি আমরা প্রার্থনা করব। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আমরা সবাই পরীক্ষা ভালো দিব। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।